বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে প্রত্যেক দিনই আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু ক্লাস থেকে থাকে। অ্যাজ ইউজুয়াল আজও রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি হিস্ট্রি ক্লাসে। কিছুটা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, কিছুটা সময় বাকি রয়েছে। আমি আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার, ক্লাস শুরু করার আগে একটা প্রশ্ন ছিল আমার, যে আপনি তো যেভাবে পড়াচ্ছেন প্যাটার্ন সঙ্গেই বলে দিচ্ছেন, তো পড়ানো শেষে যদি সময় থাকে আমরা আজকের টপিকের উপর কিছু কোয়েশ্চেন আলোচনা করব। একদম। ওকে স্যার, প্লিজ। আচ্ছা, তো এই আর্যদের যে মাইগ্রেশন যে থিওরি, এই মাইগ্রেশন থিওরিটা থেকে একটু আমাদের মাইনেটলি পড়তে হবে। নেক্সট আমাদের যেই জায়গাটাতে আসবো সেটা হচ্ছিল এই যে আর্য, ঠিক আছে, আর্য কারা, এখান থেকে একটা কোশ্চেন আসে, ঠিক আছে। আর্য কারা? এই আর্য আমরা তাদেরকেই বলতে পারি যে যারা তোমাকে সেই সময়কালে উচ্চ বংশজাত, ঠিক আছে, সম্প্রদায়ের মধ্যে যারা থাকতো তাদেরকে আমরা আর্য বলতে পারি, অথবা যারা সেই সময়কালে কৃষিকাজের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে আমরা আর্য বলতে পারি, অথবা তোমাকে একটা নির্দিষ্ট ভাষাগোষ্ঠী, যেমনভাবে গ্রিক, গথিক, কেল্টিক, সংস্কৃত, গ্রিক, এই ভাষাগুলোতে যারা কথা বলতো তাদেরকে আমরা আর্য বলে ডিনোট করতে পারি। তো এই যে রেস, ল্যাঙ্গুয়েজ, কাল্টিভেট, ঠিক আছে, এই যে কমিউনিটিগুলো, এই কমিউনিটিগুলোর লোকজনদেরই কিন্তু আর্য বলে ডিনোট করা যায়, ঠিক আছে। নেক্সট আমরা যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছিল এই যে টোটাল যে আরিয়ান সিভিলাইজেশন বা ভেদিক সিভিলাইজেশন, এই ভেদিক সিভিলাইজেশনের টাইম পিরিয়ডটা কিন্তু আমরা বলবো তোমাকে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। এই টাইম পিরিয়ডের মধ্যে ভেদিক সিভিলাইজেশনটা তোমাকে ডেভেলপ করেছিল। এই টাইম পিরিয়ডটাকে আমরা দুটো ভাগে ভাঙবো। একটা হচ্ছিল আর্লি ভেদিক সিভিলাইজেশন, নেক্সট হচ্ছিল লেটার ভেদিক সিভিলাইজেশন। এই আর্লি ভেদিক সিভিলাইজেশন আমরা পড়ব সেটা হচ্ছিল 1500 থেকে 1000, এবং তোমাকে লেটার ভেদিক সিভিলাইজেশন আমরা পড়ব এই 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। এই যে আর্লি ভেদিক সিভিলাইজেশন, এই আর্লি ভেদিক সিভিলাইজেশন যে গড়ে উঠেছিল, এটা কিন্তু গড়ে উঠেছিল তোমাকে পাঞ্জাব অঞ্চলটাতে, ঠিক আছে। সেই সময়কালে পাঞ্জাবে তোমাকে 7টা নদীর দেশ ছিল, এই কারণে পাঞ্জাবকে সপ্ত নদীর দেশ বলে, এখন যেহেতু পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে, ঠিক আছে। তো এই পাঞ্জাব অঞ্চলটাকে কেন্দ্র করে আমাদের কিন্তু বসবাস গড়ে উঠল আর্যদের। কেন আর্যরা তোমাকে আফগানিস্তান অঞ্চলটাতে তারা বসতি স্থাপন করতে পারলো না? এই আফগানিস্তান অঞ্চলটাতে তারা যেখানে বসতি স্থাপন করেছিল একদম প্রাইমারি স্টেজে 2000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, সেই অঞ্চলটা ছিল পাথুরে এলাকা। তাদের মেইন অকুপেশন ছিল কৃষিকাজ। তো তারা সেখানে জীবনযাপন কিন্তু তারা কিন্তু করতে পারলো না। এই কারণেই তারা কিন্তু ওখান থেকে আফগানিস্তান থেকে তারা কিন্তু মাইগ্রেটেড হয়ে তারা কিন্তু চলে আসলো পাঞ্জাব অঞ্চলটাতে, এবং এই পাঞ্জাব অঞ্চলটাতে তারা কিন্তু বহুদিন ছিল, এবং এই জায়গায় কৃষিকাজের উপযোগী একটা এনভায়রনমেন্ট পাওয়ার জন্য তারা কিন্তু এখানে বহুদিন তারা কিন্তু ছিল। এবং এখানে তারা কিছুকাল থাকার পরে তারপরে চলে যাচ্ছে মধ্যদেশে, হ্যাঁ, অগস্ত্য মুনির নেতৃত্বে তারা মধ্যদেশে চলে যাচ্ছে। তারপরে তারা মধ্যদেশ থেকে তারপরে তারা দাক্ষিণাত্যে চলে যাচ্ছে, দ্যাট মিনস সাদার্ন পার্ট অফ দ্য বিন্ধ্যা রিজিয়ন, ঠিক আছে। বিন্ধ্যা পর্বতের যে সাদার্ন পার্ট সেটাকে আমরা দাক্ষিণাত্য বলছি। আর তারপরে তারা দাক্ষিণাত্য অঞ্চলটাতে কিছুকাল থাকার পরে ওখান থেকে তারা আবার ফার ডেকান, সদূর দাক্ষিণাত্য যেটাকে আমরা বলি, যেটা আমরা জায়গাটা শুরু করি তোমাকে কর্ণাটক অঞ্চলটা থেকে, ঠিক আছে। ওখানে কিছুকাল থাকার পরে ওখান থেকেও তারা আবার মাইগ্রেটেড হয়ে তারা তখন ইস্টার্ন পার্ট ধরে তারা তখন আবার ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে। এইটা মোটামুটি তোমাকে ম্যাক্স মুলারের যে থিওরিটাই, ম্যাক্স মুলারের থিওরিটাই কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ হিস্টোরিয়ানরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে, ঠিক আছে। তো এই পাঞ্জাব অঞ্চলটাতে তারা এখানে কিছুকাল থাকার পরে তারপরে তারা চলে যাচ্ছে মধ্যদেশে। এই জায়গাটাতেই কিন্তু আমাদের লেটার ভেদিক সিভিলাইজেশনটা এটা কিন্তু শুরু হচ্ছে। দ্যাট মিনস তাহলে আমরা বলতে পারি মোটামুটি 500 বছর পর্যন্ত আমাদের কিন্তু এই ভেদিক সিভিলাইজেশন এই পাঞ্জাব অঞ্চলটাতে আমাদের স্টে করেছিল। এই যে আমরা ভেদিক সিভিলাইজেশন সম্পর্কে আমরা যে ইতিহাস যে জানতে পারছি, এখানে ইতিহাস জানার প্রধান সোর্স কি? আমাদের আর্কিওলজিক্যাল সোর্স তো অবভিয়াসলি রয়েছে, এর সাথে সাথে আমরা যদি বলি লিটারেরি সোর্স, তাহলে লিটারেরি সোর্সের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছিল আমাদের ঋগ্বেদ। তোমরা সকলেই জানো যে এই ঋগ্বেদিক সিভিলাইজেশনের আন্ডারেই কিন্তু ঋগ্বেদ কিন্তু রচিত হচ্ছে, এবং ঋগ্বেদ ছিল বিশ্বে তোমাকে সর্বপ্রাচীন তোমাকে বই, ঠিক আছে, তোমাকে ওল্ডেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ঋগ্বেদ। এবং এই ঋগ্বেদ কিন্তু লেখা হয়েছিল তোমাকে এই টাইম পিরিয়ডের মধ্যেই। এবং এটাও জানো সকলে যে ঋগ্বেদ তোমাকে শুনে শুনে লেখা হতো, এইখানে ঋগ্বেদের অপর নাম তোমাকে শ্রুতি। আরেকটা সেই সময়কালে তাদের মধ্যে বিশ্বাস ছিল এই বেদের কখনো বিনাশ নেই, বেদ তোমাকে কি বলো অবিনশ্বর,
ঠিক আছে। তো এই কারণে বেদকে তোমাকে তোমাকে সেই সময়কালে ওটা পূজাও তারা করতো, ঠিক আছে। তো এই জায়গাটা একটু পড়তে হবে। আর একটা এখান থেকে যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে দ্য আর্কিওলজিক্যাল এভিডেন্স অফ দ্য ভেদিক সিভিলাইজেশন হ্যাভ বিন ফাউন্ড ফ্রম, ঠিক আছে। প্রত্যেকটা সিভিলাইজেশন ধ্বংস হওয়ার পরে সেই সিভিলাইজেশনের মেইন যে আর্কিওলজিক্যাল এভিডেন্সটা সেটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, তাহলেও কিন্তু এটা কিন্তু পাঞ্জাবি বলতে হবে। পাঞ্জাবি তারা কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে তাদের কিন্তু অ্যাক্টিভিটিসটা কিন্তু ছিল। এরপর আমরা চলে আসি লেটার ভেদিক সিভিলাইজেশন। আমি আগেই বললাম লেটার ভেদিক সিভিলাইজেশন তারা মধ্যদেশ থেকে শুরু করছে। তো লেটার ভেদিক সিভিলাইজেশন তোমাকে 1000 থেকে 600, এবং এই সময়কালে কিন্তু আমাদের ভারতবর্ষে আরেকটা নতুন যুগের সূচনা হচ্ছে, যেটাকে আমরা বলছি আয়রন এজ বা লৌহ যুগ। এই লৌহ যুগ কিন্তু তোমাকে প্রথম 1000 খ্রিস্টাব্দে লোহা আবিষ্কার করা হচ্ছে, এবং এর সাথে সাথেই কিন্তু এটাকে আমরা লৌহ যুগ হিসেবেও আমরা ডিনোট করছি। এবং এর যে মেইন যে সোর্স, এই মেইন সোর্স হচ্ছিল তোমাকে ঋগ্বেদে পরবর্তীকালে সমস্ত বইগুলো লেখা হয়েছে, ঠিক আছে। বেদিক যে লিটারেচারগুলো সবগুলোই কিন্তু ঋগ্বেদে পরবর্তীকালে লেখা হয়েছে। তো এইখানে আমাদের যে মেইন যে সোর্স আমরা বলবো সেটা হচ্ছে শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ থেকে আমরা লেটার ভেদিক পিরিয়ড সম্পর্কে সবচেয়ে বেশি ইনফরমেশন আমরা পাচ্ছি। ওকে, নেক্সট আমরা যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছিল, দেখো আমরা প্রথমেই যেটা বললাম, আগেও যেটা বললাম সেটা হচ্ছিল আর্কিওলজিক্যাল এভিডেন্স। তো এখানে আমাদের আর্কিওলজিক্যাল এভিডেন্স কোথা থেকে পাওয়া যাচ্ছে, তাহলে এখানে আমাদের আর্কিওলজিক্যাল এভিডেন্স বলতে গেলে আমাদের বলতে হবে সেটা হচ্ছিল হস্তিনাপুর এবং অত্রঞ্জি খেরা, এই দুটো অঞ্চল থেকে আমাদের কিন্তু এর কিন্তু আর্কিওলজিক্যাল এভিডেন্স কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এই দুটো জায়গা আমাদের একটু পড়তে হবে। আর যে এর যে মেইন যে কনসেন্ট্রেশনটা, ঠিক আছে, দ্যাট মিন্স এর যে প্রধান যে জায়গাটা সেটা কোথায় গড়ে উঠেছিল, সেটা হচ্ছিল গঙ্গা উপত্যকাকে কেন্দ্র করে, গ্যাঞ্জেটিক ভ্যালি, ঠিক আছে। দেখবে এটা বিহার, উত্তরপ্রদেশ এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে, মধ্যপ্রদেশ এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে কিন্তু এর কিন্তু বসতিরা গড়ে উঠেছিল। এই জায়গাটা আমরা পড়ব। নেক্সট আমরা যেই জায়গাটাতে চলে আসবো সেটা হচ্ছিল ভেদিক লিটারেচার, ঠিক আছে। এর যে যতগুলো লিটারেচারগুলো আছে সেই লিটারেচারগুলো আমরা পড়ব। এর মধ্যে আমরা প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছিল বেদ, ঠিক আছে। বেদ যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা উৎপত্তি কোথা থেকে, সেই ওয়ার্ডটা উৎপত্তি হচ্ছিল বিদ। বিদ এই শব্দটা থেকে, এই বেদ শব্দের উৎপত্তি। বিদ শব্দের অর্থটা কি, জ্ঞান, নলেজ, এখান থেকেই বেদের কিন্তু উৎপত্তি। আমরা কতগুলো বেদ আমরা জানি, 4টে টোটাল বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এদের মধ্যে প্রপার তোমাকে ভেদিক সিভিলাইজেশনের আন্ডারে, প্রপার ভেদিক পিরিয়ডের আন্ডারে 3টে বেদ গড়ে উঠেছিল। একটা হচ্ছিল ঋগ্বেদ, একটা সামবেদ, একটা অথর্ববেদ। এই কারণে এই 3টে বেদকে একত্রে বলা হয় ত্রয়ীবেদ, ঠিক আছে। নেক্সট এই ঋগ্বেদে কতগুলো শ্লোক আছে, এই শ্লোকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঋগ্বেদে কতগুলো শ্লোক আছে এই শ্লোকটা পড়তে হবে। টোটাল 1028টা টোটাল শ্লোক আছে। এই ঋগ্বেদ কতগুলো মণ্ডলে বিভক্ত, এই মণ্ডলগুলো আমাদের একটু পড়তে হবে। 10টা মণ্ডলে টোটাল ঋগ্বেদ বিভক্ত, ঠিক আছে। এদের মধ্যে সব মণ্ডলগুলো ইনফরমেশন না জানলেও চলবে, 3টে মণ্ডল পড়তেই হবে, ওখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে। যেমনভাবে আমরা বলতে পারি আমাদের যে কাস্ট সিস্টেম, জাতিভেদ প্রথা, যদিও সেই প্রাচীন যে প্রথা, জাতিভেদ প্রথা, সেইটা এখন আমাদের আর মানা হয় না। যেমন ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, উরু থেকে বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পদযুগল থেকে শূদ্র, এই যে কনসেপ্টটা ব্রাহ্মণরা যখন যেটা দিয়েছিল সেটা কিন্তু আমরা 10th মণ্ডল থেকে পাই। 10th মণ্ডল একটা শ্লোক আছে, সেটা হচ্ছিল পুরুষ সূক্ত শ্লোক। এই পুরুষ সূক্ত শ্লোক থেকে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু জানতে পারি যে এই থিওরিটা সেই সময়কালে প্রচলিত ছিল, ঠিক আছে। এই থিওরিটা তারা দেওয়ার পেছনে মেইন কারণটা কী ছিল, তার কারণটা হচ্ছিল বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কারা, ব্রহ্মা। তো ব্রহ্মা যেটা বলবে সেটা মুখ দিয়ে বলবে। তো ব্রহ্মার মুখ থেকে যদি ব্রাহ্মণের উৎপত্তি যদি হয়, তাহলে ব্রাহ্মণ যেটা বলবে তাহলে সেটা ব্রহ্মার উক্তি, সেই সময়কালে মানুষকে মেনে নিতে হবে। এইভাবে যে সমাজে যে ব্রাহ্মণদের যে সুপিরিয়রিটি সেটা যে প্রতিষ্ঠিত তারা করতে চেয়েছিল, এইটা এইখান থেকে কিন্তু জানতে পারা যায়। নেক্সট আরেকটা যেটা মণ্ডল খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল 7th মণ্ডল। এই 7th মণ্ডল থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছিল ঋগ্বেদে তোমাকে প্রথম গায়ত্রী মন্ত্র উল্লিখিত হয়েছিল তোমাকে সাবিত্রীর উদ্দেশ্যে, ঠিক আছে। সাবিত্রী ছিল তোমাকে আলোর দেবতা। এই সাবিত্রীর উদ্দেশ্যে যে প্রথম গায়ত্রী মন্ত্র যে উৎসর্গ করা হয়েছিল, এবং গায়ত্রী মন্ত্রটা কিন্তু প্রথম কিন্তু এই 7th মণ্ডল, ঋগ্বেদের 7th মণ্ডলে কিন্তু মেনশন করা হয়েছিল, ঠিক আছে। এই জন্য 7th মণ্ডলটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হলো 3rd মণ্ডল। এই 3rd মণ্ডলটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, সেই সময়কালে এই বিশ্বামিত্র নামে এক পুরোহিত ছিল। এই বিশ্বামিত্রের সাথে তোমাকে সেই সময়কালে সুদাসের নেতৃত্বে, সুদাস ছিল একজন উপজাতি রাজা, এই সুদাসের নেতৃত্বে 10টা উপজাতি তোমাকে সেই সময়কালে যুদ্ধ করেছিল বিশ্বামিত্র এগেইনস্টে। তো যেটাকে আমরা বলি ব্যাটল অফ 10 কিংস,
হ্যাঁ, বা 10 উপজাতি তোমাকে যে যুদ্ধ, এই ব্যাটেল অফ 10 কিংস প্রথম এই 3rd মণ্ডলে তোমাকে কিন্তু মেনশন করা হয়েছিল। এই 3টে মণ্ডল আমাদের এখান থেকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি তোমাকে সামবেদে। সামবেদে কতগুলো শ্লোক আছে? 1549টা এখানে শ্লোক আছে, ঠিক আছে। 1549 তোমাকে এখানে টোটাল শ্লোকস আছে। এখান থেকে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল আমাদের যে ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল যে মিউজিক, ঠিক আছে, তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা কিন্তু আমাদের এখানে প্রথম শুরু হয়েছিল বা আমাদের এখানে প্রথম গাওয়া হয়েছিল। তো কোশ্চেন আসতে পারে প্রথম ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কে গিয়েছিলেন? তাহলে এখানে একজন পুরোহিতের নাম আছে, তিনি প্রথম এই শ্লোকটার গান গাওয়াটা তিনি শুরু করেছিলেন। তার নাম ছিল উদ্গোত্রী নামে এক পুরোহিত, ঠিক আছে। তো তিনি প্রথমে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা স্টার্ট করছেন এই সামবেদে। নেক্সট আমরা চলে আসি সেটা হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদে কতগুলো শ্লোক আছে সেটা একটু দেখতে হবে। 1650টা টোটাল শ্লোক আছে, ঠিক আছে। তো এখানে আমাদের মেইন যে জায়গাটায় হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছিল আমাদের যে রিচুয়ালগুলো, আমাদের পূজা আর্চা থেকে শুরু করে যত রিচুয়াল যতগুলো আছে এখানে কিন্তু সেগুলো নিয়ে মেনশন করা আছে। এবং এখানে মেইনলি 3টে যজ্ঞ এখানে প্রপার মেনশন করা হয়েছে, যেমন অশ্বমেধ যজ্ঞ, রাজস্বীয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ। এই 3টে যজ্ঞের নাম এখানে মেনশন করা আছে। আরেকটা যেটা জায়গা এখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছিল এই যজুর্বেদ তোমাকে কতগুলো পার্টে বিভক্ত? তাহলে বলতে হবে এটা টোটাল 2টো সেগমেন্ট ছিল, একটা হচ্ছিল কৃষ্ণ যজুর্বেদ, একটা শুক্লা যজুর্বেদ, ঠিক আছে। তো এই 3টে যে বেদ যে পড়লাম, 3টে বেদ তোমাকে ঋগ্বেদিক পিরিয়ডে রচিত হয়েছিল, এই কারণে এটাকে ত্রয়ীবেদ বলা হয়। নেক্সট যে বেদটা আমরা পড়বো অথর্ববেদ। এই অথর্ববেদ ছিল টোটালি তোমাকে অনার্যদের তোমাকে শাখা, অনার্যদের তোমাকে একটা রচিত একটা গ্রন্থ, ঠিক আছে। এই অথর্ববেদে কতগুলো শ্লোক আছে? এখানে টোটাল 731টা টোটাল শ্লোক আছে, ঠিক আছে, এটা আমরা পড়ব। আর ঋগ্বেদও তোমাকে অথর্ববেদও তোমার টোটালে 10টা মণ্ডলে বা 10টা সাব টোটালে তোমাকে বিভক্ত ছিল, 10টা বুকে তোমাকে বিভক্ত ছিল। এইখান থেকে তোমাকে মেইন যেটা ইম্পর্টেন্স পাওয়া যায় সেটা হচ্ছিল ইন্ডিয়ান যে আয়ুর্বেদিক যে সায়েন্স, ঠিক আছে, ইন্ডিয়ান আয়ুর্বেদিক সায়েন্সটা এখানে মেনশন করা আছে। আর এর যে মেইন যে সাবজেক্ট ম্যাটার যেটা ছিল সেটা হচ্ছিল জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক। আমাদের এই জাদুবিদ্যা আমাদের বহু প্রাচীন একটা বিষয়। এই জাদুবিদ্যাকে নিয়ে অনেক ঋষি মনীষীরা এখানে কাজও করেছেন। এই জাদুবিদ্যা নিয়ে এখানে তোমাকে ডিসকাস করা হয়েছে, ঠিক আছে। তো এই যে জায়গাগুলো, এর যে সাবজেক্ট ম্যাটারগুলো, এগুলো আমরা পড়বো। আর এখানে আরেকটা যেটা নিয়ে ডিসকাস করা হয়েছে সেটা হচ্ছিল ওয়ারিয়ার ক্লাস, যারা সেই সময়কালে যুদ্ধবিগ্রহ যারা করতো তাদের কিন্তু এখানে নাম কিন্তু প্রচুর মেনশন করা আছে। এই জায়গাটা আমরা একটু দেখব। নেক্সট যেই লিটারেচারটার প্রতি আমরা হাইলাইট করবো সেটা হচ্ছিল উপনিষদ, ঠিক আছে। টোটাল কতগুলো উপনিষদ আছে আমরা পড়বো? টোটাল 108টা উপনিষদ আছে আমরা পড়বো। এই 108টা উপনিষদের মধ্যে খুব যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল মুন্ডক উপনিষদ, ঠিক আছে। এই মুন্ডক উপনিষদ থেকে আমরা জানতে পারি কি সত্যমেব জয়তে, এই যে টার্মটা, এই টার্মটা প্রথম মুন্ডক উপনিষদে মেনশন করা হয়েছে, এইটা আমরা পড়ব। নেক্সট আরেকটা উপনিষদ যেটা আছে সেটা আমরা পড়ব, সেটা হচ্ছিল যে তৎভমসি, দ্যাট মিন্স গড ইজ এভরিওয়্যার, ঈশ্বর সর্বদা বিরাজমান। এই যে টার্মটা তৎভমসি, এই টার্মটা তোমাকে মেনশন করা হয়েছে ছান্দোগ্য উপনিষদে, এই জায়গাটা আমরা পড়ব। আর উপনিষদের অপর নাম কি? উপনিষদের অপর নাম হচ্ছিল বেদান্ত, ঠিক আছে। এটা হচ্ছিল বেদে অ্যাকচুয়ালি লাস্ট পার্ট, ঠিক আছে, এই কারণে এটাকে বেদান্ত বলে, বেদ যুক্ত অন্ত বেদান্ত। আর এটার সাবজেক্ট ম্যাটার কী ছিল? এটার সাবজেক্ট ম্যাটার ছিল ট্রান্সমাইগ্রেশন অফ সোল, ঠিক আছে, আত্মা রূপান্তরকরণ, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের হিন্দুদের বিশ্বাস যে আমাদের কিন্তু আত্মার কিন্তু কখনো বিনাশ কিন্তু হয় না। আমাদের মানুষের মৃত্যুর পরে আমাদের এই যে পার্থিব শরীরটা আমাদের কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু আমাদের এই পার্থিব শরীর থেকে আত্মাটা কিন্তু বলা হয় দীর্ঘ 45 দিন ধরেই আত্মাটা কিন্তু তোমাকে জন্ম নেওয়া এটা প্রক্রিয়াকরণ চলে, এবং 90 দিনের মাথায় তোমাকে কিন্তু এই আত্মাটা কিন্তু একটা মানুষের মধ্যে কিন্তু ফর্ম করছে, ঠিক আছে। তো এই যে মানুষের যে আত্মার যে রূপান্তরকরণ, আত্মার দেখবে কখনো কিন্তু বিনাশ হয় না। কোনো তোমাকে যে কোনো ধর্মগ্রন্থি তুমি দেখো, হিন্দু দেখো, খ্রিস্টান দেখো, মুসলিম দেখো, কোনো ধর্মগ্রন্থি কিন্তু আত্মার বিনাশ হয় না, এটাই কিন্তু মেনশন করা আছে, তেমনভাবে উপনিষদে এটা মেনশন করা আছে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছিল পুরাণ,
ঠিক আছে। এই পুরাণ তোমাকে টোটাল কতগুলো পুরাণ আছে আমরা দেখব, টোটাল 18টা টোটাল এখানে পুরাণ আছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেই পুরাণটা সেটা হচ্ছিল ভাগবত পুরাণ, ঠিক আছে। এটা ছিল লার্জেস্ট পুরাণ। এই ভাগবত পুরাণে তোমাকে লর্ড শ্রীকৃষ্ণের তোমাকে জীবন কাহিনী এখানে মেনশন করা আছে। আর একটা যেটা পুরাণ কোশ্চেন এসেছিল WBCS মেইনসে, সেটা হচ্ছিল ইন্ডিয়া, ভারতবর্ষ। ভারতবর্ষ টার্মটা আগে তো জম্বুদ্বীপ নামে পরিচিত ছিল, তো পরবর্তীকালে ভারত আসছে। এই ভারত যে টার্মটা, হ্যাঁ, ভারতকে কেন্দ্র করে ভারত আসছে। এই ভারত যে নামটা, এই নামটা প্রথম কোথায় মেনশন করেছে, লিটারি এভিডেন্স প্রথম কোথায়, ঠিক আছে। এখান থেকে একটা কোশ্চেন এসেছিল, তাহলে এটা অ্যান্সার দেবে বিষ্ণু পুরাণ থেকে প্রথম এটা জানতে পারা যায় যে ভারত নামটা ওখানে প্রথম মেনশন আছে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়ব বেদাঙ্গ একটা লিটারেচার আছে, বেদাঙ্গটা পড়ব। এই টোটাল কতগুলো বেদাঙ্গ ছিল, টোটাল 6টা বেদাঙ্গ ছিল। শিক্ষা, কল্প, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ, ব্যাকরণ, এই টোটাল 6টা বেদাঙ্গ ছিল। টোটাল 6টা বেদাঙ্গ আমরা একটু দেখব, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট যেই জায়গাটাতে চলে আসবো এই বেদাঙ্গর পরে, সেটা হচ্ছিল আমাদের ফিলোসফি, দর্শন, ঠিক আছে। দর্শনের মধ্যে আমাদের যেই জায়গাটা সেটা আমরা পড়বো, সেটা হচ্ছে টোটাল 6টা দর্শন ছিল, ঠিক আছে। 6টা দর্শনের মধ্যে যে সর্বপ্রাচীন যে দর্শনটা সেটা আমরা পড়বো সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের ফাউন্ডার হচ্ছিল তোমাকে কপিল, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো ন্যায় দর্শন, গৌতমের ন্যায় দর্শন। নেক্সট আমরা যেটা পড়ব যোগা দর্শন, পতঞ্জলি যোগা দর্শন। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছিল বৈশাসিক দর্শন কণাদের। নেক্সট আমরা যেটা পড়ব সেটা জৈমিনীর পূর্ব মীমাংসা দর্শন। আর লাস্ট যেটা পড়ব সেটা হচ্ছিল উত্তর মীমাংসা ব্যাসদেবের। এই টোটাল 6টা দর্শন আমরা পড়ব, ওকে। নেক্সট আমরা যেই জায়গাটাতে চলে আসবো সেটা হচ্ছিল আমাদের বেদ। টোটাল কটা বললাম, বেদ আমরা বললাম টোটাল 4টে বেদ। এখান থেকে আমাদের খুবই কম কোশ্চেন আসে, সেটা হচ্ছে আমাদের একটু এপিক এজটা পড়তে হবে, দ্যাট মিনস রামায়ণ মহাভারত। এই রামায়ণ মহাভারতের মধ্যে মেইনলি মহাভারত যেই জায়গাটা সেটাই খুব ইম্পর্টেন্ট। এই বেদকে তোমাকে এই মহাভারতকে তোমাকে বলা হয় পঞ্চম বেদ, ঠিক আছে। এই জায়গাটা আমরা পড়ব। আর মহাভারতের যে অপর নাম, ঠিক আছে, সেই জায়গাটা আমরা একটু দেখে নেব, সেটা হচ্ছিল জয় সংহিতা তাকে বলা হয়। এছাড়াও তোমাকে এই ঋগ্বেদিক পিরিয়ডে যে তোমাকে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, এই জায়গাগুলো বিশেষভাবে কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই, কিন্তু তাদের মৃৎশিল্পটা, ঠিক আছে, মৃৎশিল্পটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের যে জ্যামিতিক নকশায় তাদের যে চিত্রিত ধূসর, হ্যাঁ, পেইন্টেড ব্ল্যাক রেডওয়্যার যে পটারি যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট। এই যে দুটো যে সিভিলাইজেশন আমরা যে পড়লাম, হরপ্পান এবং ভেদিক সিভিলাইজেশন, এই দুটো সিভিলাইজেশনে একটু তুলনা একটু আমাদের আলোচনা করতে হবে। এই দুটো সিভিলাইজেশনের তুলনা করতে গেলে পরেই প্রথমেই যেই বৈসাদৃশ্যটা আমাদের চোখে ঠেকবে সেটা হচ্ছিল হরপ্পা সিভিলাইজেশন তোমাকে পুরোপুরি কিন্তু তোমাকে একটা গ্রাম্য পুরো নাগরিক সভ্যতা, এবং আমাদের বৈদিক সিভিলাইজেশন পুরোপুরি একটা রুরাল সিভিলাইজেশন, একটা গ্রাম্য সভ্যতা। এটা হচ্ছিল ফার্স্ট তোমাকে বৈসাদৃশ্য। সেকেন্ড যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের যে বিউরিয়াল সিস্টেমটা, ঠিক আছে। হরপ্পা সভ্যতায় মৃতদেহ তোমাকে কবর দেওয়া হতো, মৃতদেহ তোমাকে সমাধিস্থ করা হতো, সেখানে তোমাকে বৈদিক সভ্যতায় মৃতদেহ তোমাকে পোড়ানো হচ্ছে, ঠিক আছে। নেক্সট যেই জায়গাটা আমরা পড়বো তাদের যে ইকোনমির যে জায়গাটা, হরপ্পা সভ্যতায় মেইন যে ইকোনমি যেটা ছিল সেটা হচ্ছিল ট্রেডিং রিলেশন, এবং ভেদিক সিভিলাইজেশন যেটা মেইনলি যেটা ছিল সেটা হচ্ছিল তোমাকে এগ্রিকালচার। মোটামুটি এই 3টে জায়গা আমাদের খুব ভালো করে একটু দেখে নেব, তাহলে পরেই আমাদের মোটামুটি এই দুটো সিভিলাইজেশন আমাদের প্রিলিমিনারি স্টেজে খুবই ইম্পর্টেন্ট, ওকে। এই দুটো জায়গা আমরা খুব ভালো করে দেখে নেব। ওকে স্যার, আজ তো সময় একদম শেষ, এখানে হিস্ট্রি ক্লাসও প্রায় আজকের টপিকও শেষ করে ফেলেছি আমরা অলরেডি। তো আজকে এখানেই থামাতে হচ্ছে, নেক্সট টপিকে আপনার দেখা হবে আপনার সাথে। অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, আর অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর জন্য আপনাদের দেখতেই হবে চেতনা টিভি। নমস্কার।